আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো না ভাই। প্রচুর ঠান্ডা বুঝছেন? ঠান্ডা লাগছে। হ্যাঁ, আপনার কণ্ঠেই বোঝা যাইতেছে। একবারে অবস্থা খুব খারাপ। ভাই ঠান্ডা লাগলে যে সমস্যা মানে আমার তো একটা সময় আসলে ঠান্ডা ভালোই হইতো না। এখন তাও একটু খুব সেভে থাকি। ঠান্ডা একটু কম লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, বিগত যে স্মার্টফোন অ্যাপ্লিকেশন হ্যাকিং এর যে ক্লাসের যে কিছু অংশ বাকি ছিল সেই অংশগুলোকে আমরা দেখব। সবাই একটু চেষ্টা করব যার যার অংশ থেকে নিজেকে মিউট করে ফেলতে। অবশ্যই কোশ্চেন করার সময় কোশ্চেন করব, কিন্তু কোশ্চেন করা শেষ হয়ে গেলে নিজেকে আবার মিউট করে ফেলবো। তো শুরু করার আগ দিয়ে যে টুলটা নিয়ে আর কি কাজ করব সেটা হচ্ছে ফোনসপ্লয়েট। এটা আসলে ওই যে এই মেটাসপ্লয়েট, যে এরকম একটা পাওয়ারফুল টুল, একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক টুল বলা আসলে বলা ভুল হবে। তো এরকমই হচ্ছে ফোনের জন্য অনেক পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহার করে আমরা ফোনকে আক্রমণ করে রিমোটলি ফোনকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করতে পারি। ফোনের এটাকে কন্ট্রোল পাইতে হলে মেক শিওর করতে হবে দুটো ব্যাপার। সেটা হচ্ছে যে ইদার ফোনে হয় রুট থাকলে ভালো হয়, অথবা ফোনে যে ডিবাগার মোড অপশন এনাবল করা থাকে, তাহলে আমরা সহজে এটাকে কম্প্রোমাইজ করতে পারবো। আমাদের এই ল্যাবের জন্য আমরা সেট আপ করেছি হচ্ছে কালি লিনাক্স, এবং কালি লিনাক্স সাথে আমাদের যে অ্যান্ড্রয়েড যে মেশিনটা আছে সেই মেশিনটা। আমরা শুধুমাত্র এই অ্যান্ড্রয়েড মেশিনের আইপিটাকে জাস্ট চেক করে দেখব। অ্যান্ড্রয়েড মেশিনের আইপিটা আমরা কোত্থেকে পাবো একটু দেখে নিচ্ছি। এখানে এসে আমরা সেটিংস অপশনটাতে যাব। সেটিংস অপশনটা যে কোথায়? স্যার উপর থেকে টান দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, না ওইটাই আনাটা কঠিন আর কি। আচ্ছা, সেটিংস অপশনে চলে আসলাম। চলে আসার পরে আমি নেটওয়ার্ক এসে ওয়াইফাইতে এসে, না ওয়াইফাই তো না, অ্যাবাউট ফোনে, তাই না? অ্যাবাউট ফোনে। আচ্ছা, সিকিউরিটি লোকেশন, এটা তো থাকার কথা। একটু হোল্ড করি। ফিনিশ সেটআপ না, পরে দেখছি। আমার মনে হয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো নিচে ছিল। এটা আমি প্রায় ভুলে যাই যে এটা আসলে এখানে একটা স্লাইড বার আছে, যেটাতে আসলে ফুল স্ক্রিনটাকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে সিস্টেমে গেলাম। সিস্টেমে গিয়ে অ্যাবাউট ট্যাবলেট থেকে আমি ক্লিক করে চলে যাব হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসে। স্ট্যাটাস, আমি স্ট্যাটাস দিয়ে দিলাম। এরপর হইতেছে আমি দেখতে পাচ্ছি আমার আইপি অ্যাড্রেসে, সেটা হচ্ছে লাস্টে 106.133। তো আমার যে যে টুলটা আমি ব্যবহার করব, সেই টুলটার নাম হচ্ছে ফোনসপ্লয়েট। বাট ফোনসপ্লয়েট ব্যবহার করার জন্য আমাদের ডিপেন্ডেন্সি গুলাকে আগে রিজলভ করে নিতে হবে। সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেমটাকে আমরা আপডেট করে নিব। এপিটি আপডেট। যারা যারা সঠিকভাবে আপডেট করতে চাই, তারা যেন অবশ্যই আমার যে লিঙ্কডইনে যে পোস্টটা আছে কিভাবে আমি আপডেট করতে হয় কাইলিনাক্সকে প্রপারলি, সেই সিস্টেমটাকে সবাই ফলো করব। আমি যেহেতু অলরেডি এই আপডেটটা করে নিয়েছি, তো হোপফুলি আমার এই জিনিসটা লাগবে না। স্যার আমি, আমার ওই লিঙ্ক গুলাতে প্রবলেম হয়। আচ্ছা, আমি আপনার পড়লে ওটাকে সলভ করে দেখবো। তো এখানে হচ্ছে ক্লিয়ার দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটে যেটাকে ইনস্টল করব সেটা হচ্ছে এডিবি। আমাদের কয়েকটা ডিপেন্ডেন্সি লাগবে। প্রথমটা হচ্ছে এডিবি, অ্যান্ড্রয়েড ডিবাগিং টুল। তো সুডো এপিটি এপিটি দিয়ে ইনস্টল ড্যাশ ওয়াই দিয়ে এডিবি লিখবো।
এডিবি লিখে এন্টার দিলে আমার এটাকে ইনস্টল হয়ে যাবে। আর অলরেডি আমার কম্পিউটারে এটা ইনস্টল করা আছে, তো আমার এই জন্য আমার এটা নতুন করে ইনস্টল করা লাগলো না। নেক্সট কাজ হবে হচ্ছে আমার পাইথনের একটা প্যাকেজ আমাকে ইনস্টল করতে হবে, তার নাম হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্যাকেজ ভিএনভি। তো এই ভিএনএনভি পাইথন পাবো হচ্ছে, আগে আমার পাইথনের ভার্সনটাকে চেক করে নিতে হবে। তো সেটার জন্য আমি দেখছি সুডো, না সুডো লাগবে না অ্যাকচুয়ালি, আমি পাইথন 3 দিয়ে যদি আমি পাইথন 3 ড্যাশ ড্যাশ যদি আমি ভার্সনটা দেই, তাহলে দেখতে পাচ্ছি যে পাইথন আমার 10.9.9 রয়েছে। তো এটা একটা কমন একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আমি যদি এটার ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে ইনস্টল করতে চাই, তাহলে আমি অবশ্যই যেন সুডো এপিটি ইনস্টল ড্যাশ ওয়াই দিয়ে পাইথন 10 ভিএনভি দিব। অর্থাৎ আমার এইখানে এই পরে 9 10 যাই হোক না কেন, আমার 3 এর পরে যেটা আছে 10, তাহলে সেটাকে আমি এভাবে লিখবো। যদি আমার এরকম হয় যে না, যে আমার পাইথন 9 ইনস্টল করা, তাহলে আমি পাইথন 3.9 ইনস্টল করব, পাইথন 3.9 ড্যাশ ভিএনভি ইনস্টল করব। আমি এটাকে ইনস্টল করলে আমি আবারও ঠিক একই মেসেজ পাবো, কারণ আমি অলরেডি এটাকে ইনস্টল করেছি। করার পরে আমাদের যে কাজটা করতে করতে হবে সেটা হচ্ছে কি, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে নিব। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ড লিখতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলতে এটা থেকে পাইথনের লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট। বেসিক্যালি এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয় এই কারণে যে কোনো কারণে যদি আমাদের যে পাইথনের সফটওয়্যার আমরা ব্যবহার করছি, সেটা যদি ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করা লাগে, তো তখন দেখা যাচ্ছে কি যে আমার পাইথনটাকে লেটেস্ট হওয়ার জন্য আমি এটাকে কিন্তু সেটাকে লেটেস্ট হওয়ার জন্য আমি দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে ব্যাকডেটেড ভার্সন এটা ভালো চলতো, কিন্তু লেটেস্ট ভার্সনে ভালো চলছে না। তো একই টাইপের লাইব্রেরি কে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনের টুলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এরকম করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা কাজ করি। যারা পাইথন ডেভেলপার আছে, জিনিসগুলোকে আমরা আরো ক্লিয়ারলি বুঝি আর কি। তো আমি আমি এখন পাইথন দিচ্ছি কি, পাইথন পাইথন 3, আমি হচ্ছে ভার্সন পাইথন 3 ড্যাশ মাইনাস এম দিয়ে ভিএনবি দিব। ভিএনবি হচ্ছে কি আমার ওইটাকে ইয়া করার জন্য, সেট আপ করার জন্য। আর আমি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিচ্ছি, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমি একটা নাম দিতে হবে। আমি তার নাম দিলাম, কথার কথা হচ্ছে হ্যাকিং স্মার্ট ফোন। জাস্ট আমি এটাকে এমন একটা নাম দিলাম যে নামটা হচ্ছে আমার কনভিনিয়েন্ট, আমি যেটা মনে হচ্ছে সেটা আমি নাম দিতে পারবো। আমি একটু আপার কেস লোয়ার কেস ঠিকভাবে করে দিলাম আর কি, এন্টার দিলাম। একটু ওয়েট করতে হবে আমাদেরকে, ও একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নেওয়ার জন্য। সে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেছে। আমি যদি এলএস দেই, আমি দেখতে পাচ্ছি যে আমার হ্যাকিং স্মার্টফোন নামে একটা ফোল্ডার ক্রিয়েট আছে। আমি এখানে এসে সিডি দিয়ে আমি যদি হ্যাকিং স্মার্টফোনে ঢুকি, এলএস দিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে একটা। এরপরে এসে আমি এটাকে অ্যাক্টিভ করব কিভাবে, ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভ করব এইখানে, যে আমার বিন নামে যে ফোল্ডারটা আছে, এই বিন ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, তার নাম হচ্ছে অ্যাক্টিভেট। আমি সিডিতে বিন ফোল্ডারে যাচ্ছি, গিয়ে এলএস দিলাম। দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে অ্যাক্টিভেট নামে হচ্ছে ফাইলটা আছে। আমার এখন কাজ হচ্ছে এটাকে অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করার জন্য যে টুলটা দিয়ে আমি কাজ করব তার নাম হচ্ছে সোর্স। সোর্স দিয়ে আমি হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ নামের যে ফাইলটা আছে, এই ফাইলটা দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করলাম। এরপরে
আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সামনে এই যে লেখাটা আমার এখানে আসছে, এটা হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট যে অ্যাক্টিভ হয়েছে এবং কোন ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছে তার ইন্ডিকেশন হিসাবে এই লেখাটা আমার এখানে আছে। আমি এখন কি করব, গিট ক্লোন কি বলে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে যে মেটাসপ্লয়েট যে টুলটা আছে সেই টুলটাকে হচ্ছে আমি ডাউনলোড করব। বাট সেটা করার আগে আমাকে আর একটা ডিপেন্ডেন্সিকে রিজলভ করে নিলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে sudo python 3 dash m pip install palaron, এন্টার দিলাম। এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, সো আমাকে দেখাচ্ছে না এটা। আমি এবার এটাকে কিন্তু পিপ রিপোজিটরি ইনস্টল করেছিলাম, এপিটি দিয়ে না, অর্থাৎ পাইথনের রিপোজিটরি আমি ইনস্টল করেছিলাম। তো আমার এডিবি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট এবং কালারোমা আমার তিনটা জিনিসে আমার এখানে ইনস্টল করা হয়ে গেল। আমি অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমি অ্যাক্টিভ করে ফেলেছি। তো এখন আমার কাজ হচ্ছে যে আমার যে টুল যেটা সেই টুলটাকে ডাউনলোড করা। টুলটা আছে হচ্ছে আমার গিটহাবে। এই গিটহাবের রেপোজিটরিটাতে কোথায় আছে আমি সেটাকে একটু দেখে ফেলি। আমি গিটহাবে আসলাম, গিটহাবে এসে আমার এখন কাজ হচ্ছে যে আমি ওটাকে খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমরা খোঁজার জন্য এই একটা জিনিস মাথায় রাখবো, এই নামে যদি সার্চ দিই যে ফোনস প্লয়েট লিখে সার্চ দিলে কিন্তু অনেকগুলো টুল আসবে। হ্যাঁ, তো এটার জন্য আমার যে মানে একই নামের অনেকগুলো টুল আসবে, বাট যে টুলটা আমরা দেখবো, যে ভার্সন দেখবো সেটা হচ্ছে আমার লিখতে হবে হইতেছে অ্যারোসল ড্যাশ ক্যান দিয়ে এন্টার দিলে আমি গুগলে সবার উপরে যেটা লিঙ্কটাকে দেখতে পাচ্ছি এইটাই হবে হচ্ছে আমার মেইন টুল। এখন গিয়ে ট্যাব দিলাম, দেওয়ার পরে আমি স্যার টুলটাকে দেখতে লিঙ্কটা পাচ্ছি। দিয়ে দিবেন স্যার, বুঝি নাই। লিঙ্কটা দিয়ে দিবেন কমেন্ট। লিঙ্ক দিয়ে দিব কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, দিচ্ছি, আমি লিঙ্ক দেওয়ার ব্যবস্থা স্যার উনি করছি। বলতেছে চ্যাটে লিঙ্কটা দিয়ে দিবেন কিনা। হ্যাঁ, আমি দিচ্ছি, একটা মিনিট। তো এইখানে আমি কি করব, এইখানে যে টুলটা দেখতে পাচ্ছি এই টুলটাতে আমি ডাউনলোড করার জন্য এখানে কোড আছে, কোডে ক্লিক করে এটাকে আমি এখানে কপি করলাম। এখানে টিপ দিলে আমার এই ইউআরএলটা এখানে কপি হয়ে গেল ডিরেক্টলি। আমি এই ইউআরএলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই যে কপি করলাম এখানে, আমার এখানে এই যে ডাউনলোড লিঙ্কটা আর কি, আমি এখন হচ্ছে আবার গিটহাবে যাব। গিটহাবে গিয়ে আমি এইখানে জিনিসটাকে কপি ডাউনলোড করব কিভাবে, গিটের সাহায্যে। তো আমাকে ডাউনলোড করার জন্য আমাকে গিট ক্লোন ক্লোন দিয়ে কন্ট্রোল শিফট ভি চাপলাম, চলে আসলো এখানে নামটা, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে সে আমাকে বলছে পারমিশন ডিনাইড, আমাকে সেখানে পারমিশন দিচ্ছে না। শুরু দেই, দেখি এখন সে কি বলে। ক্ষমতার কাছে সবাই কাবু। হুম, এখন মজার বিষয় হচ্ছে যে আমি এটাকেও কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি এলএস দিচ্ছি। এলএস দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ফোনস প্লয়েট আমার এখানে দেখা যাচ্ছে। আমি এখানে সিডি দিয়ে ফোনস প্লয়েট ঢুকবো। এখন এলএস দিলাম, এলএস দিয়ে দেখতে পাচ্ছি যে আমার এখানে fontsplot.py নামে আসলে একটা ফাইল আছে। আমার এখন কাজ হবে যে এই fontsplot.py যেটা আছে সেটাকে চালু করা। সেটা আমি কিভাবে চালু করব, সুডো সুডো দিয়ে পাইথন 3 দিয়ে আমি fontsplot চালু করলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে আমি কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমার এখন এখানে কোন ফোনের সাথে আমি কানেক্ট হব, আমার ফোনের আইপি অ্যাড্রেস কত ছিল কার মনে আছে?
192 106 130 30 না 33? 30 না 30 স্যার 33 মেবি মনে হয়। 33। 33? জি স্যার। 33 30 তো ভাই দুইটাই বলেন। আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে 133-এ। হুম, তো এখন আমি 133-এ গিয়ে কানেক্ট করলাম। এখন গিয়ে যদি আমি দেখি যে আমার উপরে যে কি কি অপশন আছে, এগুলো সুন্দর করে আসলে আসেনি আমার এখানে। আমি একটু যদি সুন্দর করে দেখতে চাই, তাহলে 0 দিব। 0 দিয়ে এন্টার দিলে এখন দেখতে পাচ্ছি সুন্দর করে আমার দেওয়া আছে। এটা হচ্ছে আমার এই ফোন স্পয়েড। আর আমার এখানে হচ্ছে বিভিন্ন অপশনস আমাকে দিয়ে দিয়েছে। 1 নাম্বার এখানে যে 1 2 3 দেওয়া, এগুলো মানে হচ্ছে কি আমি একটা করে এরকম করে বাটন চাপবো। আর আমি এটাকে হচ্ছে স্যার এই হ্যাঁ, ফোন স্লটটা কি শুধু তখনই কাজ করবে যখন আমরা একই রাউটারের সাথে আমাদের ফোন প্লাস আমাদের জি ল্যাপটপ স্যার, জি কানেক্ট করা থাকবে? জি স্যার। ওকে স্যার। হ্যাঁ, স্যার আইপি সরি স্যার পাবলিক আইপি দিয়ে স্যার কোনোভাবে করা যায় না? আপনি আপনার ফোনে যদি কখনো পাবলিক আইপি সেট করতে পারেন তাহলে আপনি কইরেন। আচ্ছা আচ্ছা, স্যার। এখন এই যে আমি আসলাম, এখন 1 দিয়ে আমি ডিভাইস কানেক্টেড দেখতে চাই, কতগুলো ডিভাইস কানেক্টেড দেখতে পাচ্ছি যে একটা ডিভাইস আমার এখানে কানেক্টেড আছে। আমি যদি 2 দিয়ে এন্টার দিই তাহলে সমস্ত ডিভাইসকে সে ডিসকানেক্ট করে দিবে। 3 দিয়ে দেই তাহলে আবার নতুন কোনো যদি আমি ডিভাইসে কানেকশন নিতে চাই একই সাথে সিমিলটেনিয়াসলি, সেটা আমি করতে পারবো। 3 দিলে নতুন ডিভাইসের জন্য আমার সে আইপি অ্যাড্রেস চাবে। 4 দিলে আমার যে ডিভাইসে তুমি কানেক্টেড সেই ডিভাইসের শেলে চলে যাবে। শেল মানে হচ্ছে কি, এই যে আমরা যে রিভার্স শেল করছিলাম সেই রিভার্স শেল, অর্থাৎ আমরা একটা লিনাক্সের টার্মিনাল পাবো ওই ইয়ার জন্য, ওই অ্যান্ড্রয়েডের জন্য। সেখানে আমি কিন্তু ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে কিন্তু আমি এটাকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে ফেললাম। আমি এখন যদি এখানে ইফ কনফিগ লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ইনকনফিগ লেখাতে আমার আইপি অ্যাড্রেস কিন্তু শো করছে, জাস্ট অ্যানাদার লিনাক্স টার্মিনালের জন্য। তো লিনাক্স পাচ্ছি কি জন্য, কারণ আমাদের অ্যান্ড্রয়েডও কিন্তু একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স বেস বা লিনাক্সের অপারেটিং সিস্টেমের ডিস্ট্রো। সো লিনাক্সের যে টাইপের কমান্ড গুলি আছে আমরা সবগুলোই আসলে এখানে আমরা চালাতে পারবো আর কি। ইউনেম ইউনেম ড্যাশ এ, কার্নেল ভার্সন দেখতে পাচ্ছি, কোন ফাইল ফোল্ডার কি আছে না আছে, আমার সমস্ত ফাইলই আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছি। তো এইখানে গিয়ে আমাদের যে ইয়েটা দেখবো আর কি, সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস ক্লাসে যে শেলটাকে এখানে ইনজেক্ট করেছিলাম সেই শেলের লোকেশনও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি যদি এখানে এলএস দেই, এলএস দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এসডি কার্ড নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডার, এই এসডি কার্ড ফোল্ডারে যাব, সিডি দিয়ে এসডি কার্ড ফোল্ডারে আসলাম। আসার পরে এলএস দিব, দিয়ে ডাউনলোড দিচ্ছি, সিডি দিয়ে ডাউনলোড দিলাম, এলএস দিয়ে মাই ডট ইপিকে আমাদের যে ইয়েটা ছিল, যে শেলটা ছিল, এখান থেকে আমরা এটাকে আবার দেখা যাচ্ছে রিঅ্যাক্টিভেট চাইলে করতে পারি। তো এটা হচ্ছে আমার শেল থেকে গেলাম, শেল থেকে যদি আমি আবার বেরিয়ে আসতে চাই তাহলে আমি এক্সিট দিয়ে শেল থেকে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আমরা জানি যে এই যে 0 দিলে ক্লিয়ার হয়, তাহলে আমি এখানে 0 দিয়ে এন্টার দিচ্ছি, ক্লিয়ার হয়ে গেল এবং আমাকে আবার অপশন গুলোকে শো করলো আর কি। আমি চাইলে আলাদা করে একটা এপিকে এখান থেকে ইনস্টল করতে পারি, এটা আমি আপনাদের উপর রেখে দিতে যাচ্ছি যাতে আপনারা এটাকে এক্সপ্লোর করতে পারেন। আমি এখানে দেখাই সেটা হচ্ছে যে আমার যে যে ফোনটা আছে এখানে, যে ট্যাবটা আছে সেই ট্যাবের যদি কোনো যে হোম পেজে যাই আছে না কেন, এটাকে যদি আমি স্ক্রিনশট নিতে পারি কিনা সেটা যদি আমি একটু ট্রাই করে দেখি। তার জন্য আমি লিখবো হচ্ছে 7 দিয়ে এন্টার দিলাম। সে আমাকে বলতেছে যে কোথায় এটাকে সেভ করবে, আমি তো কোনো কিছু না দিতে সে ডিফল্ট প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে সে এটাকে সেভ করবে। আমি চাইলে এখানে আমার ওই ডিরেক্টরির নামটাও আলাদা করে দিতে পারি, আমি হোম/কালিতে যাচ্ছি। হোম/কালি দিয়ে আপনাদের ব্যাচ হচ্ছে ইএসসিএইচ, একটা একটা ইয়া ছিল, ফোল্ডার ছিল। আচ্ছা আমি কালিতে দিই, থাক দরকার নাই। এন্টার দিলাম। তো 1 ফাইন পুট 0 স্ক্রিপ্ট একটা ফাইল সেখানে স্ক্রিনশট নিছে। আমি যদি এখন একটু দেখি যে এটা আসলে কই স্ক্রিনশট নিছে, সেটা যদি আমি একটু দেখতে চাই, এখানে আমার ডেস্কটপে, ও না ডেস্কটপ তো না, আমার হচ্ছে হোমের ভিতরে আছে এই যে স্ক্রিন, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এইখানে, আমার এক্স্যাক্টলি এইখানে আমার হচ্ছে ইয়াটা স্ক্রিনটা রয়েছে।
এইখানে হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের যে ইয়াটা, অ্যান্ড্রয়েডের যে স্ক্রিনটা যেটা এখানে চালু করা, হ্যাঁ, মানে যেখানে শো করতেছে, এবং ওইটার স্ক্রিনশট হচ্ছে আমি কাইন্যাক্সে এক কপি নিয়ে নিয়েছি। তো কোথায় গেল? তো আবার টার্মিনালে ফেরত আসি। ফেরত আসার পরে আমি যদি দেখি যে না, যে যদি যতগুলো অ্যাপ আমার এখানে আছে, আমি সেই অ্যাপগুলাকে ইনকেস যদি দেখতে চাই যে আমার যতগুলো অ্যাপ এখানে সেট আপ করা, আমি একটু ছোট করে আবার 0 দিই, ভালো করে চোখে পড়ে। তো আমি চাইলে এখানে সিস্টেম ইনফো ডাম্পও করতে পারি, রিয়েল টাইম লগ ফাইলও দেখতে পারি। তো আমি যদি যতগুলো অ্যাপ আছে সমস্ত অ্যাপকে যদি আমি দেখতে চাই যে অ্যাপগুলো আছে কিনা এখানে, আমি তাহলে 14 দিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাপ কিন্তু এখানে আসলে ইনস্টল করা আছে। তো এর ভিতরে যদি আমি পার্টিকুলার যদি কোনো অ্যাপকে যদি আমি চালু করি, বা সেটাকে যদি আমি দেখতে চাই যে আমার এই ইয়াটা চালু করলে কেমন হবে, তো সেটার জন্য আমি হয়তো দেখতে পারি। তো দেখার জন্য একটা মিনিট হোল্ড করি। এখানে যে একটা অ্যাপ আছে, এটাকে আমি চালু করার জন্য আমাকে যে .com.android. আমার এই অ্যাপটার আমি হচ্ছে দিলাম, নামটাকে Ctrl+Shift+C দিয়ে কপি করে নিয়ে আসলাম। এখন আমি আবার 0 দিয়ে এন্টার দিচ্ছি। এখানে রান অ্যান্ড অ্যাপ্লিকেশন বলতেছে, আমি এটাকে 15 দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে আমি যদি ওই অ্যাপের নামটা যদি এখানে তুলে দেই, তাহলে সে কাজ করতেছে। আর আমি যদি ওই ইয়াতেও যাই, সেখানে দেখতে পাচ্ছি যে আমার ক্যালকুলেটর যে অ্যাপটা আছে, যে অ্যাপটা কাজ করতেছে, র্যান্ডম কিছু টেপাটিপো ওখানে করা হইলো আর কি। তো এভাবে আমি পার্টিকুলার কোনো এক অ্যাপটাকে হয়তো রান করতে পারি। সব যে অ্যাপ চলবে তা না, যতগুলো অ্যাপের পারমিশন দেওয়া আছে হোপফুলি সেগুলো চলতে পারে আর কি। তো এরপরে আরো অপশন আছে, যেমন হচ্ছে যে আমি যদি আবার 0 দেই, এখানে আমি যদি আবার 0 দেই, 0 0 দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে নেক্সট পেজ বলে একটা জিনিস আছে। তো আমি যদি এখানে পি চাপ দেই, পি চাপ দিলে আমি দেখতে পাচ্ছি যে ওখানে 15টা পর্যন্ত অপশন ছিল, এখানে আছে হচ্ছে আরো 11টা মতো অপশন, যেটা কিনা মিলায় হচ্ছে আমার 26টা অপশন হয় আর কি। তো এখানে চাইলে আমি 20 দিয়ে ব্যাটারি স্ট্যাটাস আমি চেক করতে পারি। আমার এখানে 100% দেখানোর কথা, সরি, চার্জিং দেখানোর কথা আমার এখানে অ্যাকচুয়ালি। তো 100%, হ্যাঁ, এই যে লেভেল 100%, স্কেলও 100% এর ভিতরে। আর আমি কোন একটা অ্যাপ থেকে এপিকেও আমি দেখাতে হচ্ছে কি যে এক্সট্রাক্ট করতে পারি। আর এটা ছাড়াও আমি যদি এরকম চাই যে না, আমি যদি ওয়াইফাই কে বন্ধ করতে চাই, তাহলে আমি এখানে এই যে 22 দিয়েও কিন্তু ওয়াইফাই কে চাইলে বন্ধ করে ফেলতে পারবো। আবার আমি যদি চাই যে না, আমি নেট স্ট্যাটের মতো আমার ডিভাইস থেকে কে কে কমিউনিকেট করছে অন্যান্য জায়গায়, সেগুলোকে আমি চাইলে হচ্ছে দেখতে পাই। তাহলে কিভাবে, এটাকে 21 দিচ্ছি। 21 দেওয়ার পরে আমি এটাতে দেখতে পাচ্ছি যে কোন কোন ডিভাইসের সাথে এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা কানেক্টেড আছে, তারও হচ্ছে আমরা একটা ইনফরমেশন এখান থেকে নিতে পারলাম। আর এইখানে সেন্ড ফাইল ফোল্ডার ফ্রম পিসি টু ফোন, চাইলে আমি আমার ফাইল থেকেও কম্পিউটার থেকেও কিছু ফাইল আমরা এখানে ট্রান্সফার করতে পারি। এই জায়গাটা আমি আপনাদের এক্সপ্লোরের জন্য হচ্ছে রেখে দিলাম আর কি। তো আমি এখানে আবার 0 দিলাম। 0 দেওয়ার পরে সে আমাকে বলছে যে আমি ফেরত আসছি আমাদের জায়গায়। ফেরত আসার পরে আমি চাইলে এখান থেকে আবার ব্যাক চলে আসতে পারি আগের পেজে। আগের পেজে ব্যাক আসলাম। আর যদি আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে 99। 99 দিয়ে আমি বের হয়ে আসলাম। আবার যদি আমি সেটাকে অ্যাক্টিভেট করতে চাই, কি বলে, আমি সেটাকে ইউজ করতে চাই, তাহলে হচ্ছে ঠিক ওই ফোল্ডারে গিয়ে পাইথন 3 ফোল্ডার ফোন স্পয়েড ফাইল স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করলে ওটাকে চালু হয়ে যাবে। এখন কাজ হচ্ছে যে আমরা যেহেতু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করেছিলাম, এটাকে এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আমি কি করব, আমি ডিরেক্টলি এটাকে ডিঅ্যাক্টিভ লিখবো। Ctrl+Shift+C চেপে আমি বড় করে নিচ্ছি, যদি দেখতে প্রবলেম হয়। আমি ডিঅ্যাক্টিভ করে নিচ্ছি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু এখন এইটুকু অংশ দেখাচ্ছে, এইটুকু আর অংশ দেখাচ্ছে না, অর্থাৎ আমি কিন্তু আর ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে নাই। তো
এতটুকু ছিল হচ্ছে আমার ফোন স্কোয়াড, যে অংশগুলোকে আমি কভার করিনি। আমি হাইলি এক্সপেক্ট করব যে যারা আছি তারা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করব, আরো ভালো করে দেখার চেষ্টা করব যে এর ভিতরে দিয়ে আর কি কি করা সম্ভব। আরো যদি ক্রিয়েটিভ হওয়া যায় তাহলে আমার জন্য আরো ভালো আর কি, যে আরো কি কি অংশতে গিয়ে কোন কোন পর্যায়ে গিয়ে কিভাবে আর কি কাজ করা যেতে পারে, এক্সপ্লোর গুলো করা। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটাকে নিয়ে যাই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই অ্যাডভান্স স্টাডি গাইডলাইন নিয়ে আমরা কথাবার্তা বলবো। ভাই একটা কোশ্চেন করি। দাঁড়ান, পরে করেন, অন করি। আচ্ছা, অ্যাডভান্স গাইডলাইনের যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই যে কাজগুলোকে করলাম সেই কাজগুলোকে আমরা প্র্যাকটিসে নিব। অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় আমরা রাখবো, সবসময় আমাদের জাস্ট মনে হয় যে আমরা যে কাজগুলো করলাম বা যেগুলো নিয়ে আমরা জানলাম সেগুলোকে আমরা চেষ্টা করি হচ্ছে অনলাইনে যে কোনো উপরে বা যে কোনো সাইটের উপরে বা সার্ভারের উপরে আসলে অ্যাপ্লাই করা, যেটা কিন্তু হাইলি কিন্তু আনএথিক্যাল এবং অবশ্যই কিন্তু এটা সবগুলো নিয়মের বহির্ভূত। তো এটার জন্য নিয়ম হচ্ছে যে অবশ্যই যাকে আসলে যার উপর আসলে অ্যাপ্লাই করা হবে তার কাছ থেকে অবশ্যই কিন্তু পারমিশনটা নিতে হবে। পারমিশন ছাড়া কিন্তু আহ এরকম এগুলো কিন্তু করা কিন্তু সম্পূর্ণ আইনের বাইরে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মোস্ট কেসেসই কারো কাছ থেকে দেখা যাচ্ছে পারমিশন পাচ্ছি না বা সেরকম পাচ্ছি না। তো তাহলে আমরা শিখলাম কিন্তু কোথাও অ্যাপ্লাই করতে পারলাম না, প্র্যাকটিস করতে পারলাম না, আমাদের স্কিলটাকে বেড়ে উঠলো না। এটার জন্য হচ্ছে আসলে একটা ঝামেলা। তো অলওয়েজ মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই কাজগুলি করার জন্য আসলে আমাদের হিউজ পরিমাণ কিন্তু ফ্যাসিলিটিস আছে, অনলাইনে অফলাইনে দুভাবেই করা সম্ভব এইগুলাকে। তো সেই ফ্যাসিলিটিস গুলো নিয়েই আসলে আমার আজকে কথা বলার বিষয়টা আর কি। তো ফার্স্ট অফ অল আমাদের স্কিলকে ডেভেলপ করার জন্য আমরা পুরো কোর্সেসে এখানে যা যা করেছি, যে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছি, সেগুলো কিন্তু আবার সবাই আমরা স্ক্র্যাচ থেকে একদম শুরু থেকে প্র্যাকটিস করব। লিনাক্সে যত আপনারা ভালো হবেন তত আপনাদের জন্য কিন্তু ভ্যারাইটি রকমের টুলকে ব্যবহার করার কিন্তু ভালো একটা রাস্তা তৈরি হবে। উইন্ডোজ বেস গ্রাফিক্যাল যে টুলগুলি আছে, মোস্ট অফ দেম টুলগুলাই হচ্ছে আপনার ট্রায়াল ভার্সন থাকে, তাদেরকে আপনাকে পে করে করে আসলে এই টুলগুলোকে ব্যবহার করতে হয়। বাট যদি আপনি লিনাক্স এনভায়রনমেন্টে থাকেন, স্পেশালি যদি টার্মিনাল ইন্টারফেস থাকেন, তাহলে আপনি মোস্ট অফ দা টুল হচ্ছে আপনি আসলে পাবেন হচ্ছে ফ্রিতে। যেমন ফোনস্প্লয়েটের মতো পাওয়ারফুল একটা টুল কিংবা মেটাস্প্লয়েটের মতো অনেক পাওয়ারফুল একটা টুলকে শুধুমাত্র টার্মিনাল দিয়ে অ্যাক্সেস করতে পারার জন্য কিন্তু আমি সহজে এটা অ্যাক্সেস করতে পারছি, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব ছিল না। তো এরকম আরো অনেক টুলস আছে যেগুলা গিটহাবে পাওয়া সম্ভব। গিটহাবে ইন্ডিভিজুয়াল এমনও হতে পারে যে পার্টিকুলার কোনো একটা কাজ, জাস্ট একটাই কাজ করার জন্য একটা সফটওয়্যারে স্পেসিফিক একটা ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করার জন্য দেখা যাচ্ছে কি যে একটা টুল ওখান থেকে পাওয়া যেতে পারে। তো এরকম অসংখ্য লাখ হাজার বলা ভুল হবে, লক্ষ লক্ষ টুল আসলে গিটহাবে আসলে এরকম বিদ্যমান। আমরা কিন্তু ফোন স্পট টুলটাকেও কিন্তু আমরা গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। এখন এই যে টুলগুলি আছে, আহ টুলগুলোর কথা তো আসছি। তো আমাদের টার্গেট যে বিষয়টা যেখানে গিয়ে আমরা প্র্যাকটিস করবো কিভাবে আঁকাবো সেইগুলো নিয়ে কথাবার্তা বলি। তো ফার্স্ট অফ অল আমাদের এন্টার কোর্সে যে ভিডিওগুলো তো আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখবো। দেখার পরে আমাদের যে মেটাসপ্লয়েটেবল টু যে মেশিনটা আছে সেই হোল মেশিনটাকে আমরা সলভ করার চেষ্টা করব। আমি এই মেশিনটাকে সলভ করতে দিয়েছিলাম, আমাদের একটা ইন্টার্ন ছিল। তো উনি প্রায় 60+ ভালনারেবিলিটি এখান থেকে সে নিয়ে আসে, বের করে নিয়ে আসে, এক্সপ্লয়েট করে। এবং আরো সে আহ, আরো অনেক এক্সপ্লয়েট করার জন্য সুযোগ ছিল, বা সে হয়তো করেছে কিনা আমি জানি না, বাট সে আমাকে রিপোর্ট সাবমিট করেছিল প্রায় 60+, খুব সম্ভবত 62 মনে হয়, 61টা 62টা খুব সম্ভবত। তো এরকম আপনাদেরকে এই জিনিসগুলাকে এক্সপ্লয়েট করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এগুলা সলিউশনও কিন্তু অনলাইনে আসলে পাওয়া যায়, এমন না যে পাওয়া যায় না। কিন্তু আমাদের যে পরিমাণ এখন এক্সপিরিয়েন্স এবং নলেজ আছে, আমরা ডেফিনেটলি কিন্তু এখন এটাকে ডিবাগ করতে পারবো, এটাকে কাজ করতে পারবো। তো সেটার জন্য আমি যদি চাই, এরকমও চাই, সার্চ দিতে পারি, লাইক গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি হয়তো বা আমি এখানে ডাইরেক্ট সার্চ দিয়ে দিই, সেটা হচ্ছে যে মেটাসপ্লয়েটেবল টু সলিউশন, হয়তো বা লিখলাম সলিউশনস লিখলাম। ও আমাকে কোনো অবস্থায় বিশ্বাস করছে না যে আমি একজন মানুষ। দেখতে পাচ্ছি যে র্যাপিড 7 এর কিছু গাইডলাইন এখানে আছে,
এখানে হ্যাকিং লুপস এর কিছু গাইডলাইন আছে। তো এইগুলাকে আমরা মিলিয়ে আমরা এইটার এক্সপ্লরেশন গুলাকে করব। অবশ্যই দুইটা জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে, সরি একটা জিনিসকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মেটাসপ্লয়েটেবল 2 কিন্তু আপনাকে দুইটা প্ল্যাটফর্মে আসলে কম্প্রোমাইজ করার বা আক্রমণ করার সুযোগ দিচ্ছে। একটা হচ্ছে সিস্টেমের প্ল্যাটফর্মে, যেটা কিনা হচ্ছে আপনার সার্ভার, বিভিন্ন রকমের সফটওয়্যার সেখানে ইনস্টল করা আছে এটা। আরেকটা হচ্ছে তার ওয়েব অ্যাপ্লিকেশন গুলোর উপরে। তো এইভাবে আপনারা মেটাসপ্লয়েটেবল 2 এর উপর যদি এভাবে চালান, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই সিস্টেম বা সার্ভারের উপরে যে আক্রমণগুলি আছে সেগুলিকে আপনারা সেখানে করতে পারছেন। আর এটা ছাড়া যদি আমি ওয়েবের কথা বলি, তাহলে কিন্তু আমার ওয়েব অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো সে আমাকে অপরচুনিটি দিচ্ছে। আমি আপাতত এটাকে একটু পাওয়ার ডাউন করে রাখি, আমি এটাকে শাট ডাউন দিলাম। দেওয়ার পরে একটু আমার মেটাসপ্লয়েট 2 মেশিনটাকে চালু করে নিই। এমএসএফ অ্যাডমিন দিয়ে ইফ কনফিগ দিলাম, কনফিগ দিয়ে আমি 106.129। এখন আমি যদি এখানে এসে যদি এটাকে চালু করি 192.168 106.129, এখানে এসে আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কিন্তু সে আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে এগুলোর উপরে বিভিন্ন রকমের টেস্ট করার জন্য। তো এখন এখানে আহ আমরা মেটাসপ্লয়েটেবল 2 মেশিন যেটা আছে সার্ভারের উপরও আমরা এখানে প্র্যাকটিস করে আমরা এটাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের এক্সপ্লয়েট করার মাধ্যমে, কিংবা ব্রুট ফোর্সিং বা ট্র্যাকিং করার মাধ্যমে। আর এখানে এসে আমরা এই ওয়েব অ্যাপ্লিকেশন গুলোর উপর আমরা আক্রমণ করতে পারি। তো আমি আপাতত বলছি ওয়েব অ্যাপ্লিকেশন ট্র্যাকের উপরে, সেটা হচ্ছে যারা ওয়েব অ্যাপ্লিকেশনে ফোকাস দিতে চাচ্ছি তারা এই ওয়েব অ্যাপ্লিকেশনের এই যে ক্লাসেস যেটা হয়েছিল ডিভিডাব্লিউ, এইটার যে প্রবলেমস গুলি আছে ভালো করে আমরা সলভ করবো, বারবার ক্লাসেস গুলোকে দেখবো, দেখলে আমি জিনিসটাকে বুঝতে পারবো। এইটা কমপ্লিট করার পরে নেক্সট আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে এই যে মিডল লেয়ার 2 এর মধ্যে যাওয়া। মিডল লেয়ার 2 এর অ্যাডভান্টেজ হচ্ছে কি যে আমরা এখানে যে কয়টা ভালনারেবিলিটি দেখেছিলাম এটার ভিতরে কিন্তু আরো অনেক রকমের ঘুরিয়ে ভালনারেবিলিটি গুলো আছে, অনেকগুলাই রিপিটেড, কিন্তু সেখানে সিনারিও গুলো ভিন্ন ভিন্ন। আমি ওই ক্লাসে যেভাবে বুঝিয়েছিলাম সেইভাবে এগুলোকে অ্যাপ্রোচ নিবে, তাহলে আপনার ডেফিনেটলি আরো পেপার গুলো সম্বন্ধে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, প্লাস আপনার সেখানে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। এইটা কমপ্লিট করা হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের হয় পিএইচপি অ্যাডমিনে যেতে পারেন, যেটা এখানে আসলে কোনো ভালনারেবিলিটি নাই। বেসিক্যালি পিএইচপি একটা ভালনারেবিলিটি আছে, সেটা সিস্টেম দিয়ে ঢোকা যায়, অথবা এখানে আপনারা হয়তোবা এসকিউএল ইনজেকশন ব্যবহার করে লগইন বাইপাস করেও হয়তোবা ঢুকতে পারেন। আর এইখানে হচ্ছে আদার্স আরো কিছু এরকম আছে, কি বলে, আদার্স এখানে আরো এই যে ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা আছে। তো এইগুলো যেটাতে টুইকি লেখা, তো এরকম ওয়েব অ্যাপ্লিকেশন গুলোকে হচ্ছে আপনারা আস্তে আস্তে এক্সপ্লয়েট করে আপনারা এই পুরা মেটাসপ্লয়েটেবল 2 মেশিনের ভিতরে যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোকে সলভ করে ফেলবেন। আর এইভাবে সলভ যা আছে আপনার টিউটোরিয়াল মতো করে দেওয়া, ভিতরে প্র্যাকটিস ল্যাব হিসেবে দেওয়া, যখন এগুলোকে কমপ্লিট তখন দেখবেন যে মানে এখন যেমন একটা ফিল হয় যে না আমি আসলে অনেক কিছু দেখলাম কিন্তু কিছুই আসলে আমি প্র্যাকটিস করতে পারছি না কিংবা বুঝতে পারছি না, এগুলো যখন কমপ্লিট করে ফেলবেন তখন দেখবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। যত বেশি বুঝবেন তত বেশি আপনাদের কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এটা তো হচ্ছে মেটাসপ্লয়েটেবল ট্যুর হচ্ছে ওয়েবের পার্ট। আর সিস্টেমের পার্ট তো আমি বলে দিয়েছি যে এই মেশিনটাকেই সিস্টেমের পার্সপেক্টিভ থেকে মেটাসপ্লয়েটেবল মেটাসপ্লয়েট মেশিন অ্যাটাক টুলটা দিয়ে হচ্ছে অ্যাটাক করে আমরা এটাকে কম্প্রোমাইজ করতে পারবো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে। আর এর পরে যে কাজটা করব আর কি, সেটা হচ্ছে যে যখন এই মেটাসপ্লয়েটেবল 2 মেশিনটা আমার কমপ্লিট হয়ে যাবে, আমার নেক্সট কাজ হবে হচ্ছে আরেকটা মেশিনে যাওয়া, সেটার নাম হইতেছে বি বক্স। বি বক্সের বি বক্স কোথায় গেল? এই বি বক্সের কাজটা হলো, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি।
স্যার এটাও কি কালি লিনাক্সে ইনস্টল করে তারপর ইয়া করবো, ব্যবহার করবো? না না, এটা বি বক্স যেটা আছে এটা তো বি অফ ফাইল। আচ্ছা, এটা কি বি বক্স না কি বি বক্স? না, বি বক্স, ঠিক আছে। এইটা হচ্ছে মেটাসপ্লয়েটেবল 2 মেশিনের মতো কিন্তু আরেকটা মেশিন, হ্যাঁ, যেটা কিনা আপনি ডাউনলোড করে ভিএমআর দিয়ে ইম্পোর্ট করে আপনি এটার উপরে ঠিক একইভাবে আক্রমণ করতে পারবেন। এই বিবক্স মেশিনের যে সিস্টেমের যে পার্টটা সেটা তো হচ্ছে বিবক্স, এটাও কিন্তু উবুন্টু বেস একটা সার্ভার এবং এটার উপরেও আক্রমণ করা যায়। আর এটা ছাড়াও হচ্ছে এর ভিতরে আরেকটা ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন আছে ওই ডিভিডব্লিউ এবং মিডলেটার 2 এর মতো, সেটা হচ্ছে বি ওয়েব। এই বি ওয়েব এটাকে ডাউনলোড করলে আপনার ওই ওই ওয়েব অ্যাপ্লিকেশনটাকেও পাবেন একসাথে। তো ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে ফোকাস যারা, তারা হইতেছে এই ওখানকার বি ওয়েবটাকে সলভ করবেন, আর সিস্টেম নিয়ে যারা ফোকাস তারা হচ্ছে বি বক্সটাকে ফোকাস করবেন। তো এই দুইটাকে ফোকাস করে আপনারা এই মেশিনটাকে যখন সলভ করবেন, তখন এখানকার যা যা শিখছিলেন এইগুলোকে এখানে অ্যাপ্লাই করার মাধ্যমে তখন দেখবেন যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং গুলা হচ্ছে আরো আর এক স্টেপ হচ্ছে আপনাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। আর ক্লাস চলাকালীন অবস্থায় মনে হয় আমি কিছু অনলাইন টাইপের কিছু শেয়ার করেছিলাম মনে হয়, যতটুকু আমার মনে পড়ে সেগুলো নিয়ে এবার কথা বলি। সেটা হচ্ছে যে যখন আপনারা এই জিনিসগুলোকে সলভ করবেন, সলভ করার পর দেখবেন যে আপনাদের মধ্যে অনেক ফ্লুয়েন্সি চলে আসছে অলরেডি। এই ফ্লুয়েন্সিকে হচ্ছে আপনি করার জন্য কি বলে, এই ফ্লুয়েন্সিকে হচ্ছে আপনি কি বলে আরো নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে যে টাইপের নিয়ে কাজ করতে হবে তার নাম হচ্ছে সিটিএফ, যে প্ল্যাটফর্ম গুলোতে কাজ করতে হবে। তো সিটিএফ নামে হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ, বেসিক্যালি এটা একটা মানে আউটডোর গেম, কিন্তু সিটিএফ কথাটা বেশি পপুলার হচ্ছে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে। কারণ হচ্ছে যে এটা একটা অনলাইন বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম প্লাস চ্যালেঞ্জের প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে বিভিন্ন রকমের পাজল সলভ করতে হয়। যে যে সিকিউরিটি ওরিয়েন্টেড যে স্কিল গুলাকে আমরা নিয়েছি সেগুলোকে ব্যবহার করে পাজল সলভ করতে হয়। তো এই এর মাধ্যমে আমরা আমাদের স্কিলটাকে আরো বেশি হচ্ছে এলাভেট করতে পারবো, আরো বেশি এনহ্যান্স করতে পারবো। তো আমি বেশ কয়েকটা পপুলার আমি সিটিএফ এর নাম দিয়ে দিচ্ছি। তার ভিতরে একটা আছে সেটা হচ্ছে যে ওভার দা ওয়্যার। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সিটিএফ নিয়ে ঘাটাঘাটি করার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি লিখবো ওল্ড সিটিএফ। যদি ওল্ড সিটিএফ দেই তাহলে এই পুরোনো যে সিটিএফ গুলি আছে সেই সিটিএফ গুলো নিয়ে আসলে আমাদের আহ কি বলে কাজ করা উচিত। আমি সিটিএফ এর বিষয়গুলো আগে একটু দেখে তারপর আমি এটা বোঝাচ্ছি। তো এই ওভার দ্য ওয়্যারে কিন্তু একটা ওল্ড সিটিএফ আর কি। ওল্ড সিটিএফ কেন আমি আপনাদের সাথে কথা মানে করতে বলতেছি, কারণ হচ্ছে যে আপনাদের এই সিকিউরিটি সম্বন্ধে কেবলই আপনারা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন। তো সহজ জিনিসগুলোকে আগে আগে দেখলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, কনফিডেন্সটা বুস্ট হবে, তারপর আস্তে আস্তে আরো ক্রিটিক্যালে যেতে হবে আর কি। তো ওভার দ্য ওয়্যারে যাওয়ার পরে আপনারা যে দুইটাকে প্র্যাকটিস করবেন তার একটা নাম হচ্ছে নেটাস আর একটা হচ্ছে ব্যান্ডিট। তো নেটাসটা কিসের জন্য? নেটাসটা হচ্ছে আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশনে যারা আসলে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য হইতেছে এই সিটিএফটা দেওয়া, এই নেটাস। আর যারা হইতেছে নিয়ে কাজ করতে যাচ্ছেন, সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে ব্যান্ডিট। তো এই ব্যান্ডিট আর নেসেসার ভিতরে মেইন পার্থক্যটা বুঝে নিলাম। আমরা কিন্তু ওই সিস্টেমে আমরা অ্যাক্সেস নিতে চাই, সেটা হচ্ছে এসএসএস করে। তো এখানে বিভিন্ন রকমের অ্যাডভান্স নন অ্যাডভান্স কিছু কমান্ড আছে, সেই কমান্ড গুলো করার মাধ্যমে আমরা হচ্ছে একটা একটা করে হচ্ছে এই লেভেল গুলোতে আমরা পার হব। এই লেভেলগুলির ভিতরে দেখতে পাচ্ছি 0 0 থেকে লেভেল 1 1 থেকে 2 2 থেকে 3, এইভাবে করতে 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 আমাদের একদম পুরা নিচে 34 পর্যন্ত আমাদের এখানে আছে 34। বাট 34 পর্যন্ত আসলে গেলে যেতে যেতে আসলে একটু টাফই হবে, কারণ হচ্ছে যে যখন আপনারা লেভেল 0 থেকে লেভেল 1 এ যাবেন, লেভেল 1 থেকে লেভেল 2 তে যাবেন, তো এই লেভেল গুলা হচ্ছে আসলে পার করাটা ইজি। দেখা যাচ্ছে কি একদিনে আপনার এই 5টা লেভেলকে হয়তো বা পার করে ফেলবেন, বাট তারপরে দেখবেন যে লেভেল 5 6 থেকে 10 পর্যন্ত যেতে গিয়ে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা লেভেল সলভ করতে বা কমপ্লিট করতে দেখা যাচ্ছে যে আপনার একদিন করে লাগতেছে। এটা হতে পারে আর কি। আবার দেখা যাচ্ছে এমন হতে পারে যে আপনার লেভেল 11 থেকে লেভেল 15 পর্যন্ত যখন আপনি যাবেন, প্রত্যেকটা লেভেল কমপ্লিট করতে
মানে ইচ লেভেল কমপ্লিট করতে দেখা যাচ্ছে আপনার 2 থেকে 3 দিন করে লাগতেছে। আর 16 থেকে মনে করেন যে 20 যদি যান তাহলে দেখা যাচ্ছে আপনার সময় লাগতেছে একটা লেভেল কমপ্লিট করার জন্য প্রায় 1 থেকে 2 সপ্তাহ হয়তো লেগে যেতে পারে আরকি। তো জাস্ট আমি এটাকে হেডস আপ দিয়ে রাখলাম। অনেকে মনে করে যে না টাফ, কঠিন, হয়তোবা সলভ হবে না। সলভ হবে, বাট এটা হচ্ছে ডিজাইনই করা হয়েছে এভাবে যাতে আপনি একটা করে লেভেল ক্রস করেন এবং আপনি সেই লেভেল ক্রস করতে গিয়ে আপনি একটু কোনো কিছু শিখে, বুঝে এবং ব্রেইনস্টর্মিং করার মাধ্যমে আপনি যেন কমপ্লিট করেন এটাকে। ঠিক একইভাবে হচ্ছে আমার ওই ইয়াটাও দেওয়া আছে। কি বলে? স্যার এটা আ লিঙ্কটা একটু দিয়ে দেন স্যার। হ্যাঁ, আমি লিংক দিয়ে দিচ্ছি। এই নেটাসও হচ্ছে ঠিক একইভাবে আছে। এই নেটাসও হচ্ছে সেখানে গিয়ে আমাদের ইয়া করতে হয়। ও আচ্ছা, পাজল সলভিং টা বলতে কি আমি কি বুঝাচ্ছি? যে প্রত্যেকটা লেভেলের থেকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়া আছে। ওই পাসওয়ার্ডটা খুঁজে বের করতে। যেমন এখানে 0 লেভেলের জন্য 0 পাসওয়ার্ড আগে থেকে দিয়ে দিছে। কিন্তু আপনি যখন লেভেল 1 এ যাবেন, এটার জন্য আপনাকে পাসওয়ার্ডটা খুঁজে নিতে হবে। ওই ফ্রিজে খুঁজে বের করাটাই হইতেছে পাজল। আর ওই খুঁজে বের করতে গিয়ে আপনি যে টাইপের কমান্ড এপ্লাই করতেছেন বা যে অ্যাপ্রোচ গুলা করতেছেন সেই অ্যাপ্রোচ গুলো হইতেছে আপনার লার্নিং এর মানে পয়েন্ট আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে আহ কি বলে সিটিএফ। আমি এটাকে এন্টার দিলাম। তো এই সিটিএফ গুলো অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা গ্রুপে বসে সলভ করতে, দেখবেন যে অনেক আনন্দ পাবেন। একলা একলা বসে সলভ করতে বসলে দেখবেন যে আনন্দ পাচ্ছেন না। হ্যাঁ, সবাই যে গ্রুপ স্টাডি করে যে সবাই একসাথে বসে অঙ্ক করা কিংবা প্র্যাকটিস করতে গিয়ে যেমন আনন্দটা আসে, এই কাজগুলো করতে করলে আপনারা একসাথে আনন্দ করে করে করতে পারবেন। আমিও যখন করতাম তখন আমি চেষ্টা করতাম যে কারোর সাথে নিয়ে বসে করলে আমি নিজেও মজা পেতাম আর কি। তো এরপরে সিটিএফ গুলো যখন খেলবেন, খেলতে খেলতে নেক্সট যেটা আপনাদের কাজ হবে আর কি, সেটা হচ্ছে যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। ও বাই দ্য ওয়ে, আমি আরো বড় একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে ওভার দ্য ওয়্যার এর ভিতরে ব্যান্ডিট এবং নেটাস এটার একদম ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আপনাদের ক্রস করার দরকার নেই। আপনারা 20 পর্যন্ত ক্রস করলে আমার মনে হয় গুড এনাফ আপনাদের জন্য। হ্যাঁ, কারণ 20 পর্যন্ত যেতে মোটামুটি আপনাদের ভালো একটা সময় কনজিউম হয়ে যাবে। তো যদি তারপর যদি চান যে না আপনারা একটু অ্যাডভান্সে যেতে চান, সেটা আপনি যেতে পারবেন। আর মনে রাখতে হবে যে এইগুলা টিউটোরিয়াল কিন্তু অনলাইনেই আছে, বাট আমি সাজেস্ট করি না টিউটোরিয়াল গুলোকে দেখার। কারণ হচ্ছে যে অঙ্ক করার আগে যদি আপনারা সলিউশন দেখে ফেলেন তাহলে তার অঙ্ক করার মজা থাকবে না আর কি। তো যদি একদমই না পারেন কিংবা আটকে যান তাহলে আপনারা আহ ইয়া দেখতে পারেন, সলিউশন দেখে নিতে পারেন। বাট নিয়ম হচ্ছে সলিউশন না দেখে করা আর কি। আচ্ছা, এরপরে আপনার যেটা বলা লাগতো না যে সলিউশন আছে, অনেক হ্যাঁ, ভালো হতো আমাদের জন্য। বুঝি নাই। আপনার বলাই লাগতো না যে সলিউশন পাওয়া যায়, তাহলে পরে আমাদের জন্য আরো ভালো হতো, ব্রেনটা ধার হতো বেশি। না, আমি বললাম আর কি জিনিসটা সবই আপনারা হয়তো খুঁজে বাইর করবেনই, এটা কোনো প্রবলেম না। অনেক আছে ফ্রাস্ট্রেট হয়ে যে বাদ দিয়ে দেয় আর কি। আমি সেজন্য বললাম যে ফ্রাস্ট্রেটেড হয়ে বাদ দেওয়ারও কিছু নাই, সলিউশন অনলাইনে আছে, চেষ্টা করবেন নিজে নিজে খুঁজে পাওয়ার, এটা আপনাদের জন্য হেল্প হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। জি। এরপরে এটা তো গেল ওল্ড সিটিএফ, এরকম আরো অনেকগুলো সিটিএফ এখানে আছে। হ্যাঁ, যেমন যদি আপনারা ক্রস সাইট স্ক্রিপ্টিং দেখেছেন, তো ক্রস সাইট স্ক্রিপ্টিং এর জন্য কিন্তু আরো ওল্ড সিটিএফ আছে, সেটা হচ্ছে এক্সএসএস গেমস নামে একটা ইয়া আছে, এক্সএসএস গেমস। হ্যাঁ, তো এরকম কিছু ইয়া আছে, সিটিএফ আছে যেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের এবং আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি বা ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লয়টেশন নিয়ে আপনাদেরকে ভালো একটা ধারণা সে আমাদের এখান থেকে দিতে পারবে। তো এগুলো হচ্ছে মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের সিটিএফ, এগুলোতে আপনারা আস্তে আস্তে পরবর্তীতে আসবেন আর কি। তো এগুলো যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা যে কাজ করবেন তার নাম হইতেছে ও ওয়াস্প। ও ওয়াস্প জুস শপ নামে আর একটা কি বলবো সিটিএফ বলাটা বলা যায়। সিটিএফ এটা যেহেতু ওখান থেকেও ফ্ল্যাগ নিয়ে আসতে হয়, বাট এটার মেইন ফোকাস হচ্ছে কি যে এই হোল অ্যাপ্লিকেশনটা আসলে হচ্ছে ডিজাইন করা হয়েছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য। মানে এই যে প্রজেক্টটা এটা হচ্ছে আপনার একটা ই কমার্স একটা সাইট। হ্যাঁ, তো এখানে ই কমার্স সাইটে ওই যে বিভিন্ন রকমের জুস অর্ডার দেওয়া যায় আর কি। তো ওই ই কমার্স সাইটে আপনি এসে আপনি এক্সপ্লয়েট করা শুরু করলেন, হ্যাঁ, পুরা মেশিনটাকে। তো সরি, মেশিন না, এটা হচ্ছে আপনার ইয়া ওয়েব অ্যাপ্লিকেশন। এটা একটা নোড নোড জেএস, আপনাকে নোড ইনস্টল করা লাগবে কম্পিউটারে। তো নোড জেএস এ লেখা এটা।
তো এই নোড দিয়ে হচ্ছে আপনি এটাকে ইনস্টল করে দেন হচ্ছে আপনি এটার উপরে বিভিন্ন রকমের আক্রমণ করবেন এই ওয়েব অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজ করলে। দেন আপনার ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর উপর আপনার একটা ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। আপনাদেরকে এইটা আমি একটু চ্যাটে দিয়ে দিই, তাহলে এটা দেখতে সুবিধা হবে। আর এটারও এটারও টিউটোরিয়াল আছে, ডোন্ট ওয়ারি, অনলাইনে। বাট মেক শিওর যেন আপনারা নিজেরা চেষ্টা করে যদি কাজটা করতে পারেন আপনার জন্য হেল্প হবে আর কি। আচ্ছা, তো এইগুলা হইতেছে আমার কি বলে, তো ও ওয়াজ ডু সব যখন আপনাদের কমপ্লিট করে ফেলতে পারবেন তখন আপনারা ঢুকে যাবেন যে কাজটা করতে, সেটা হচ্ছে কি যে এইখানে আসবেন, তার নাম হইতেছে ট্রাই হ্যাক মি। ট্রাই হ্যাক মি আর আরেকটা আছে, এরকম একটা প্ল্যাটফর্ম আছে, তার নাম হইতেছে নিউ ট্যাব হ্যাক বক্স। তো এই দুই প্ল্যাটফর্মে গিয়ে যে ফিল মানে যে মজাটা আপনারা পাবেন আর কি, সেটা হচ্ছে যে এইখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের চ্যালেঞ্জেস আছে, বিভিন্ন রকমের রুম সলভ করার সুযোগ আছে এখানে, এবং এই রুম গুলাকে সলভ করলে আপনারা হচ্ছে আরো মানে লেটেস্ট লেভেলের যে ইয়াগুলো আছে, কি বলে, সিকিউরিটির বিষয়গুলো আছে যেগুলাকে এক্সপ্লয়েট করা যায়, সেইগুলো নিয়ে আপনারা তখন আরো কাজ করতে পারবেন। তো আমি যে পাথগুলো বললাম সেগুলো কমপ্লিট করার পরে এসে আপনার ট্রাই হ্যাক নি ট্রাই করলে আরো একটু ভালো হয় আর কি। তো অথবা হ্যান্ড দ্য বক্স যে কোনো একটা অথবা উভয়, আমি সাজেস্ট করি যে কোনো একটা করলেই গুড এনাফ, বাট দুটা করলে খারাপ হয় না আর কি, পাল্টাপাল্টি করতে থাকলেন আর কি। তো এটার পরে নেক্সট কাজ যেটা আপনাদের, সেটা হচ্ছে একটা বাগ বাউন্টি প্ল্যাটফর্মের নাম বলছি আমি, তার নাম হইতেছে বাগ ক্রাউড, BUGCRO ডাব্লিউ, বাগ ক্রাউড। বাগ ক্রাউড হচ্ছে কি যে যারা লার্নিং শেষ আর্নিং এর পথে যাচ্ছেন আর কি, তাদের জন্য এইখানে হিউজ পরিমাণ ইয়া আছে, কোম্পানি আছে যারা তাদের সিস্টেমকে টেস্ট করতে দেওয়ার জন্য তাদের বাগ বাউন্টি প্রোগ্রামে সে হইতেছে এনরোল করায় রাখছে। এখানে এসে যদি আপনারা ইয়া করেন, অ্যাকাউন্ট খুলে দেন, দেখবেন যে বিভিন্ন কোম্পানি এখানে রেখেছে তাদের সিস্টেমটাকে, যদি তাদের বাগ খুঁজে দেন তাহলে সে ডেফিনেটলি আপনাকে পেমেন্ট করবে। হ্যাঁ, অনেকে আছে আবার এখানে অনেক র্যাঙ্কড ইউজারও আছে যারা আসলে ভালোভাবে এটাকে ব্যবহার করে তারা কাজ করতেছে। আর এটা ছাড়াও বাকক্রাউড ছাড়াও আমাদের সবার ফেভারিট আছে ফাইবার এবং আপওয়ার্ক। তো ফাইবার এবং তাহলে আপওয়ার্কে বাকক্রাউড মোটামুটি ফ্রিল্যান্সিং টাইপেরই অনেকটা, বাকক্রাউডের এখন মেইন ফোকাসই হচ্ছে বাগ বাউন্টি করার জন্য। মানে ওকে, কোম্পানিগুলো তাদের ইয়েগুলো দিয়ে রাখবে, আমাদের কাজ হচ্ছে খুঁজে খুঁজে ভালনারেবিলিটি বাই করা। ওইখানে আপনার সুন্দর করে লিডার বোর্ডে লিস্ট করা থাকবে যে কে কে বাগ বাউন্টির জন্য তাদের সিস্টেমটাকে ওপেন করে রাখছে। হ্যাঁ, আর বাগ বাউন্টির পরে যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, লাইক পেনশন টেস্টিং এর জন্য অফার দিতে যাচ্ছেন, তারা যদি এখানে ফাইবারে এসে যদি খুলেন যে পেনেট্রেশন টেস্টিং লিখে যদি সার্চ দেন, তাহলে এখানে দেখতে পাবেন যে অনেকেই আছে যে পেনশন টেস্টিং এর জন্য কিন্তু বিভিন্ন রকমের খুলে রাখছে, কি বলে, সার্ভিস খুলে রাখছে। দেখেন এই যে একজন ভালনারেবিলিটি টেস্ট করে দিবে, পেনশন টেস্ট করে দিবে। আরো মানুষ আছে যারা হইতেছে কই গেল, অ্যাডভান্স ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। শুধুমাত্র ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে দিয়েও কিন্তু অনেকে আসলে আর্ন করে। আমি যে টুল দেখেছিলাম না, সে টুল দিয়ে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা কিংবা ম্যানুয়ালি করা, এগুলো করেও কিন্তু অনেকে আর্ন করে। হ্যাঁ, সেটা আপনার হয়তো বা $10 থেকে শুরু করে $100 পর্যন্ত এরকম হতে পারে। যারা প্রো লেভেলের করে তারা তো দেখতেই পাচ্ছেন যে এই যে দিচ্ছে, স্টার্টিং থেকে শুরু হয়েছে $1600 থেকে শুরু হয়েছে, এরকম কিন্তু অনেকে আছে। তো এইটা হচ্ছে এটা কি ভাই আপনার, ওই যে নেসাস যে বলছিলেন ওইটা, ওই নেসাস? হ্যাঁ হ্যাঁ নেসেসার, হ্যাঁ ওটা। এটা নিয়ে যদি আপনি আরেকটু ডিপ ডাইভ দেন আপনার এই বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হবে, একটু ডিপ ডাইভ দিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর যে অংশটা, যেখানে আপনি রিমোট কাজ করতে পারবেন কিংবা পেনশন টেস্টিং এর কন্ট্রাক্ট নিতে পারবেন আর কি। তো এইটা অংশ গেল। আর যখন আপনারা কোনো কাজ পাচ্ছেন না কিংবা কাজ পেতে দেরি হচ্ছে, আইডিয়াল বসে আছেন,
এই সময়টা ভালো করে কাজে লাগার জন্য যে প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেটা হইতেছে, তার নাম হচ্ছে ভাল হাব। ভাল হাব। এই ভাল হাবটা হলো মানে আপনাদের সবার শেষের আর কি, সবকিছু করার পরে লাস্ট পার্ট হচ্ছে এইটা। এইখানে এসে যে কাজটা আর কি, সেটা হচ্ছে যে এটা কি স্যার মার্কেট প্লেস এটা? না না না, এটা মার্কেট প্লেস না। এটা হচ্ছে আপনার যে মেটাস্প্লয়েটেবল 2 যে মেশিনে দেখেছিলেন যেরকম মেশিন, ওই রকম মেশিনের মতো এখানে হিউজ পরিমাণ মেশিন ওদের আছে। অগণিত তো বলা যাবে না, বাট অনেক মেশিন আছে। আমি লাস্ট নাম্বারটা আমি খেয়াল করে দেখি নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেশিন আসলে এখানে দেওয়া। হ্যাঁ, এখানে অনেক মেশিন দেওয়া, 12, 13, 18 পেজ দেখতে পাচ্ছি। 17 পেজে গেলেও মনে হয় আমি আরো মেশিন দেখতে পাবো। হ্যাঁ, তো হিউজ পরিমাণে এখানে মেশিন আছে, প্রত্যেকটা কিন্তু মেটাস্প্লয়েটেবল 2 এর ভিতর 2 এর মধ্যে, এবং প্রত্যেকেরই কিন্তু সিস্টেম এবং ওয়েব পেজ আছে। তো এইগুলা এসে হচ্ছে আপনারা এখানের মধ্যে ইজি, মিডিয়াম, হার্ডও আছে আবার। হ্যাঁ, দেখেন এখানে ডিফিকাল্টি লেভেল ইজি দেওয়া, আবার কিছু আছে মিডিয়াম দেওয়া, কিছু আছে হার্ড দেওয়া। এরকম হচ্ছে আপনার দেওয়া, চেষ্টা করবেন ইজি গুলাকে আগে সলভ করতে, এবং তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে হার্ড গুলাকে সলভ করবেন। তো স্যার বলেন। এই মেশিনগুলোর ইউজার আর পাসওয়ার্ড কোথায় পাবো? আমি একটা ইনস্টল করছিলাম তো স্যার, কিন্তু এটার ইউজার আর পাসওয়ার্ডটা কখনো পাইলাম না। হ্যাঁ, এই যে ইউজার আর পাসওয়ার্ড তো আপনি পাবেন না। জি স্যার, আমি ডার্ক হোল নামে একটাই আছে, সেটা ইনস্টল করছিলাম, ইউজার কিন্তু আর পাসওয়ার্ড অনেক পাবেন না। খোঁজাখুঁজি করার পরেও স্যার আমি খুঁজে পাই নাই। শুনেন, ইউজার নেম আর পাসওয়ার্ড তো পাবেন না, এটাই তো হচ্ছে পাজেল। আপনি আমার কথাটা ধরতে পারেন না। জি স্যার, বুঝতে পারছি। আমি আমি বলছি যে আপনাদের তো যখন এনাফ এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, কিভাবে আসলে একটা মেশিনকে আইপি অ্যাড্রেসকে ফাইন্ড আউট করবেন, কিভাবে তার পাসওয়ার্ড ক্র্যাকিং করার চেষ্টা করবেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে টেকনিকগুলো আমরা দেখেছি এবং আরো হয়তো ফিউচার দেখবো প্র্যাকটিস করতে করতে, তো ওই জিনিসগুলো হইতেছে এই মেশিনগুলোর উপরে অ্যাপ্লাই করবো। কিন্তু কখন? আমি যে ট্র্যাকটাকে দেখালাম সেই ট্র্যাকটা শেষে এসে, তখন দেখবেন যে আপনাদের এই জিনিসগুলোকে আরো অনেক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আর ওই ইউজার নেম আর পাসওয়ার্ড পাওয়াটাই তো হইতেছে আপনার আসল মানে চ্যালেঞ্জ বা পাজল আর কি। এটা জি তো স্যার, আপনাকে বুঝতে সলিউশন করে পারছি। বাইর করতে হবে। একটা সময় স্যার অনেকক্ষণ চেষ্টা করছি, মানে ইউটিউবে, তারপর গুগল সার্চ দিছি, কিন্তু কোথাও পাই নাই। শুনেন, এমনও হইতে পারে এই একটা মেশিন নিয়ে আপনি হয়তো বা 1.5 মাস বসে আছেন বা 2 মাস বসে আছেন, কাজ করতেছেন, এমনও হইতে পারে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? প্রচুর আর ধৈর্য ধরতে হইব। শুধু ধৈর্য ধরা না, মানে অনেক ধৈর্য ধরতে হবে আর কি। হ্যাঁ, অনেক ধৈর্য ধরে ঠান্ডা মাথায় বসে বসে একটা একটা করে জিনিস সলভ করতে করতে দেখবেন যা ইনশাল্লাহ এক সময় ভালো একটা স্কিল হয়ে গেছেন আর কি। তবে আমি বারবার বলতেছি একটা কথা, সেটা হচ্ছে যে যদি আপনারা একলা বসেন কাজ করেন, আপনাদের কিন্তু 1 বছর মতো সময় লাগবে। এখন থেকে 1 বছর হয়তো সময় লাগবে বা একটু কম লাগতে পারে, কিন্তু এরকম সময় লাগবে, 10 মাস লাগতে পারে। কিন্তু আপনারা যদি সবাই যে গ্রুপে যে আছেন, একটা সার্কেল তৈরি করছেন, এই যে বেশ কয়েক মাস তো একসাথে কেটে ফেললাম, মানে কাটাই ফেললাম আমরা। তো এই যে একটা ইন্টিমেসি তৈরি হয়েছে, এটাকে যদি আপনারা ধরে রাখেন, ধরে রেখে যদি আপনারা একসাথে গ্রুপে বসে বসে এগুলোকে সলভ করেন, তাহলে দেখবেন যে আপনাদের এই টাইমটা খুব দ্রুত আসলে আগাচ্ছে। অর্থাৎ এমন হইতে পারে যে আপনাদের সামনের 3-4 মাসের ভিতরেও আপনারা অনেকখানি আসলে আগায় গেছেন, শুধুমাত্র প্রতিনিয়ত বসার জন্য। অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 7 দিনে 7 দিনই বসার চেষ্টা করবেন, এবং সেটা হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা দেন, কিন্তু সবাই একসাথে সময় দিবেন। খুব বুঝতে ভালো পারলাম হয়, কিনা? সুন্দর হয়। এখন কিভাবে সময় অ্যারেঞ্জ করবেন এটা আমি সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিব, এটা তো আর আমি দেখতে পারবো না। বাট মেক শিওর যেন, আমি চাই যে আপনারা একসাথে বসেন, বসে এই জিনিসগুলোকে সলিউশন করেন, সলভ করেন। আস্তে আস্তে মানে ধরলেই এটা শেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনারা মানে শেষের দিকে এটা আগাবে না। আগে ধরতে হবে, না ধরলে জিনিসটা বোঝা যাবে না। মানে সোজা কথা হচ্ছে আমরা কিন্তু সবাই যার যার মতো প্র্যাকটিস ঠিকই বাসায় করি, তো যার হুম যার মতো না করে শুধু সেই সময় একটু জুম মিটে চলে আসলাম, এই আর কি, প্র্যাকটিসটা সবাই একসাথে হলো। হুম, রাইট। কিন্তু সবাই কিন্তু করি কম বেশি, খালি শুধু প্র্যাকটিসটা ইন্ডিভিজুয়ালের জায়গায় একসাথে হবে। এই আচ্ছা, আমি একটু 2 মিনিট একটু চট করে ব্রেক নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কথা বলছি, একটু পানি টানি খাই আসি। জি স্যার, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো আমি ব্যান্ডিতে আসলাম, ব্যান্ডিটটা সিস্টেম বেস। তো একটা কাজ করেন তো, আপনার ওই যে বাম পাশে এই যে ভিএম এর যে হোম এরিয়াটা কাটিয়ে দেন তো স্যার। কোনটা? এটা এটা এই যে এই পাশেরটা?
হ্যাঁ ওই জিনিসটা কেটে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন সুন্দর একটা আচ্ছা, আমি সিনেমা হলের মতো লাগতেছে। আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমার মেটাস্প্রাইবার 2টাকে ডাউন করে দিই। এই মুহূর্তে দরকার পড়তেছে না। আচ্ছা, মনে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে আসছি সিনেমা দেখতে। সিনেমা দেখতে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো ফার্স্টে হচ্ছে আমার 0 লেভেল কি বলতেছে দেখেন, যে দ্য গোল অফ দিস লেভেল ইজ ফর ইউ টু লগ ইন টু দ্য গেম ইউজিং SSH। আচ্ছা, তারপরে কি, দ্য হোস্ট টু হুইচ ইউ নিড টু কানেক্ট দ্য bandit.lab.overthewire.org। এটা হইতেছে আমার মেশিনের নাম, আর তার পোর্ট হইতেছে 2220 2220। হ্যাঁ, 3বার বলছি। আচ্ছা, ইউজার নেম হচ্ছে bandit0 এবং পাসওয়ার্ডও কিন্তু bandit0। এইটা দিয়ে আমরা ঢুকে গেলে আমরা লেভেল 1 ঢুকে যাব। তো চলেন যাই, আমরা দেখে ফেলি। সিনহেন আসি, জি ভাই আছি। বলেন SSH করার কমান্ড কি? ভুলে গেছি। এসএস sh@IP address। আচ্ছা, SSH। আচ্ছা, আচ্ছা, ও হোস্ট কি অ্যালগরিদম একটা না আছে নাকি এটা কি? দাঁড়ান, আমার ইউজার নেম ছিল হচ্ছে bandit দিয়ে 0 @ কত জানি আমার হোস্ট নেম হচ্ছে Ctrl+Shift+V দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার পোর্ট দিয়ে দিব। এভাবে যদি আমি এখন এন্টার দেই, তাহলে কিন্তু 22 নম্বর পোর্টে গিয়ে হিট করবে, আমাকে আলাদা করে পোর্ট দিতে হবে -p আচ্ছা, এটা তো পরে দেই, -p2220। ঠিক আছে, দেই এন্টার, কি বলে দেখি। ইয়েস, পাসওয়ার্ড হচ্ছে bandit0। ব্যান্ডিট। আমরা যে ব্যান্ডিট মেশিনে ঢুকছি তার বোঝার ওইটা কি, এই এখানে দেখতে পাচ্ছি কিছু নাম লেখা আছে। যদি লিখি হু এম আই, তাহলেও দেখতে পাচ্ছি bandit0 লেখা, uname-a, তারও দেখতে পাচ্ছি bandit লেখা, লিনাক্স এর টার্মিনাল। আর যদি আমি আরো স্পেসিফিক ভাবে ভার্সন দেখতে চাই, এই যেখানে অবশ্য ubuntu লেখা আছে, তারপর এটা কার্নেল ভার্সন দেওয়া, বাট এটা যদি আমি একটু স্পেসিফিক ভাবে যদি আরো ভার্সন দেখতে চাই, সেটার জন্য আমাকে দেখতে হবে cat দিয়ে etc/os রিলিজ এন্টার। এখানে দেখতে পাচ্ছি এই যে ubuntu নেম, ভার্সন কত নাম্বার 22.04, জেলিফিশ জ্যামি জেলি LTS। তাহলে এটা হচ্ছে আমার লিনাক্সের ভার্সন দেওয়া। তো এইগুলো আসলে আমার দেখে কাজ নাই, আমার কাজ হচ্ছে যে নেক্সটে আমাদের যে লেভেল 1, যে আমি লেভেল 0 কিন্তু কমপ্লিট করে ফেলছি, এখন লেভেল 1 এ আমি কি করব, দ্য পাসওয়ার্ড, না না, এটা মনে হয় লেভেল 0 তে কেবল ঢুকলাম। আচ্ছা, আমি ওইটা কমপ্লিট করব। তো পাসওয়ার্ড ফর নেক্সট লেভেল কোথায় স্টোর করা আছে, এখানে কিন্তু ক্লু দেওয়া আছে। লেভেল স্টোরড ইন আ ফাইল কল্ড রিডমি নামে একটা ফাইলে আছে, এবং এটা হচ্ছে কোথায়, হোম ডিরেক্টরিতে আছে। ওকে, লিনাক্সের আমি কিন্তু ডাইরেক্টরি দেখছিলাম কিন্তু, গেটিং ফ্যামিলি উইথ লিনাক্সের সময়, এবং সেখানে গিয়ে আমি ফাইলটাকে রিডমি নামে একটা ফাইল খুঁজে বের করার চেষ্টা করব। সেখানে আমার নেক্সট লেভেলে যাওয়ার জন্য দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে কি যে ls cd cat, এই টাইপের ফাইল, এই টাইপের কমান্ড নিয়ে আমরা আসলে করবো। সে আমাদেরকে ফাইলও ক্লু দিচ্ছে, বাট আমি সাজেস্ট করবো যে এখানে ক্লু গুলা না দেখে আমরা চেষ্টা করবো নিজেরাই এগুলোকে মনে করে কাজ করার। তো তাহলে এখন বলেন যে পুরো টার্মিনালকে ক্লিয়ার করার কমান্ড কি? টার্মিনালকে ক্লিয়ার দিন, ক্লিয়ার clear। দি, ওকে, ক্লিয়ার। তো এখন হচ্ছে কি, এটার হোম ফোল্ডারের ভিতরে কি বলতেছে আমাকে, বলতেছে যে হোম স্যার এইটার ফোল্ডারে, থেকে বেরোবো কিভাবে, এই যে ব্যান্ডিটটার থেকে এখানে ব্যান্ডিট কি থেকে এক্সিট দিলে বেরিয়ে যাবে? এক্সিট দিলে বেরিয়ে যাবেন। হ্যাঁ, এক্সিট দিলে বেরিয়ে যাবেন।
আচ্ছা, এখানে এসে আমি ls না দিয়ে আমি cd/home দিব, যেহেতু হোম ফোল্ডারের মধ্যে আছে এটা। cd দিয়ে হোম দিলাম, দেওয়ার পরে দেখি এবার ls দেই। বাপরে, এখানে তো অনেক কিছু আছে। আমি ব্যান্ডিট 0-তে ছিলাম, তাহলে সিডি দিয়ে ব্যান্ডিট 0-তে যাই। 0-তে গিয়ে ls দেই। এখানে রিডমি ফাইলটা আছে, আমি এটাকে ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দিয়ে এখানে ls দিয়ে দেখি, হ্যাঁ রিডমি ফাইল। এখন একটা ফাইল পড়ার সিস্টেমটা কি আমাকে বলেন? ক্যাট রিডমি B হ্যাঁ, by বুঝিনি। editor. ভাই এডিটর দিয়ে করা যেতে পারে, ক্যাট দিয়ে করা যেতে পারে। আচ্ছা, ক্যাটটাকে দেখি হয় কিনা। ক্যাট দিয়ে রিডমি, এন্টার। দেখতে পাচ্ছি একটা জিব্রিশ কিছু একটা আছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। দেখি ভাই ইনস্টল করা আছে নাকি এখানে। একটা সময় হয়তো আসবে যে এই যেটা দেওয়া থাকবে সেটা থাকবে হ্যাশ ফাইল, হ্যাশ ক্র্যাক করা লাগবে, আইডেন্টিফাই করা লাগবে, হাবি জাবি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার নেক্সট লেভেলের পাসওয়ার্ড। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে ফেললাম। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে আমি এখানে দরকার পড়লে আরেকটা ফাইল ক্রিয়েট করি, টার্মিনাল ক্রিয়েট করে আমি এটাকে বড় করি। সুডো লাগবে না, একটা কাজ করি, ইকো দেই। ইকো দিয়ে কন্ট্রোল শিফট ভি দিয়ে আমি দিয়ে দিই এটার ভিতরে। এটা হইতেছে bandit আন্ডারস্কোর levels ডট টিএক্সটি, এন্টার। ঠিক আছে, আচ্ছা। এক্সিট দিয়ে বেরোয় আসে, ক্লিয়ার দেই। দেওয়ার পরে আমার নেক্সট লেভেল, এটা তো হলো লেভেল 1-এ আমি আসলাম। এখন লেভেল 1 থেকে 2-তে কেন যাব? কি বলছে? দ্য নেক্সট পাসওয়ার্ড ফর দ্য লেভেল স্টোরড ইন আ ফাইল কল্ড এইটা, লোকেটেড ইন দ্য হোম ডিরেক্টরি। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা 1-এ ঢুকবো, হচ্ছে এই দিলাম, কন্ট্রোল শিফট ভি, এন্টার, চলে আসলাম। এখন দেখি হু অ্যাম আই, আমি হচ্ছে ব্যান্ডিট 1, ক্লিয়ার। এখন আবার আমি আসি কই, আমি ওইটার হোমেই আছি, পাঁচ যাবে দেই, হোমেই আছি, দেই এলএস দেই। এলএস দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে এটা ফাইলটা আছে, কনফার্ম হওয়ার জন্য ড্যাশ এলএস ড্যাশ এল দিয়ে দেখতে পাচ্ছি এই যে ফাইলের নাম দেওয়া আছে। দেখছেন ফাইলের নাম কিরকম দেওয়া, খালি সিঙ্গেল একটা ড্যাশ দেওয়া, এটা নাকি ফাইলের নাম। এখন আমি কি করব, এটাকে রিড করবো কিভাবে বলেন? ভাই চ্যাট বা দিয়ে ভিআই অথবা দিয়ে, চ্যাট ভিআই দিলে দিয়ে। ভালো হয়। ক্যাট দিব নাকি? ভিআই দেন স্যার, কারণ ভিআই তো সব ধরনেরই দেখা যায়। ওকে, ভিআই তো হ্যাং করলো। জি স্যার, স্যার ভিআই হ্যাং করেছে। স্যার 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 ls এর পর স্যার ড্যাশ যে ফাইলের নাম এটা দেওয়ার পর আবার এল দিছিলাম কেন? হুম, বুঝি নাই। স্যার এই যে ls দেওয়ার পর যে ড্যাশ ফাইলের নাম যেটা ছিল ড্যাশ ফাইল, এটার পর আমরা আবার এল দিলাম কেন? এল দিলাম এইটা যে ওটা এইটা যে জি স্যার। পারমিশন, যেগুলো পারমিশন সহ এইটা দেখার হচ্ছে জন্য। আপনি এলএস দিলে তো খালি ফাইলের নাম দেখতে পাচ্ছেন, কিন্তু ড্যাশ এল দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি আরো ডিটেলস দেখতে পাচ্ছি, ফাইলের প্রপার্টিগত যে ডিটেলস গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। ভাই মনে করছে যে ড্যাশটা মনে হয় ফাইলের নাম আর এলটা মনে হয় এক্সট্রা এড করা হয়েছে। না 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 না,
ড্যাশ এল হচ্ছে আর একটা কমান্ড। এই যে আমি আপনাদের দেখাই, এই যে এলএস দিয়ে অনেকগুলো ফোল্ডার নাম দেখতে পাচ্ছেন না, এই যে ড্যাশ ড্যাশ এল, এই দেখেন সমস্ত ফোল্ডারের সই কবে হয়েছে, প্লাস হচ্ছে এর কি কি ওনার পারমিশন পারমিশন ম্যানেজমেন্ট যা আছে সব একবার দেখাচ্ছে। ঠিক আছে, ব্যান্ডউইথ মানে যাই। আচ্ছা, এলএস পাইলাম। এখন তাইলে এটা দেওয়ার ওয়ে কি বলেন, আমাদেরকে কি কি ওরা ইয়া দিচ্ছে, আমাদেরকে কি কি ক্লু দিচ্ছে বলেন। ক্যাট, স্যার ও এখানে ক্যাট ফাইল দেওয়া নাম, আছে হ্যাঁ তাহলে ক্যাট দি নাকি, স্যার। ক্যাট ড্যাশ, পাইলাম না তো, তাহলে কি করা যায়? এখানে স্যার ফাইল নামে একটা কমান্ড আছে। ফাইল নাকি কোন একটা কমান্ড আছে? ফাইল নামে একটা কমান্ড আছে, না না, ফাইল ও ফাইল ফাইল হ্যাঁ। ফাইল, এই যে ফাইল নামে আছে। ঠিক আছে, তাহলে ফাইল নামে কমান্ডটা দেই। হলো না, কি হবে এখন বলেন। তারপর স্যার ডু আছে, ডিইউ মেবি। ডিইউ, আচ্ছা ওকে, ডিইউ হলো না তো। এরকম একটা আউটপুট আসবে যে আগেরটা এই এই লেভেল ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা ছিল, এরকম একটা পাসওয়ার্ডের মতো আউটপুট আসবে। তাহলে আর কি হয়ে বলেন। স্যার তাহলে কি পারমিশন ইয়া করতে হবে, মানে আগে পারমিশন দিয়ে নিতে হবে? এই যে এইটা হইতেছে শেখার যে বিষয়। আপনি একটা কাজ করেন, গুগলে সার্চ দেন এই ড্যাশ ফাইলকে কিভাবে লিনাক্সে রিড করতে হয়। স্যার আমার ক্যাট মনে হয় আপনার কমান্ড, এই তারপর স্যার লেস কমান্ড, মোর কমান্ড, এনআই কমান্ড, হেড। আচ্ছা, লেস কমান্ড আসতেছে, তাহলে লেস ড্যাশ হলো না, স্যার তারপর মোর আছে স্যার, হেড টেল আছে। হ্যাংই হয়ে গেল। লেস দিলাম, লেস তো আমাকে হ্যাংই করে দিল, এখন কি স্যার হবে? টেল কমান্ড, তারপরে মোড আছে। স্যার এক্সিট দিয়ে বেরিয়ে যান স্যার। স্যার কন্ট্রোল সি কাজ করতেছে না স্যার এখানে। কন্ট্রোল সিও কাজ করে না। স্যার পুরো হ্যাং হয়ে গেছে। হুম, তাহলে আর কি কমান্ড হতে পারে? লেস কাজ করলো না, মোর কাজ করে দেবো, তাই তো, মোর। আপনারা গুগল করছেন কে বলেন? স্যার আমি করছি স্যার। হ্যাঁ, গুগল করে কি আপনি কি পাইছেন বলেন? স্যার আমি করছি স্যার, কিন্তু হ্যাঁ, স্যার পাইতাছি না আমিও স্যার। করছি। স্যার এখানে হ্যাঁ, মোড দেওয়া, টেল দেওয়া, তারপরে আরো স্যার অনেকগুলো আছে। ইউজ মোর আছে, এনআই আছে স্যার, না, গণম ওপেন। টেল দিলে তো কাজ হচ্ছে না, লিখতে হবে যে ড্যাশ নামের যে ফাইল আছে এগুলাকে কেমনে ওপেন করতে হয়, যে ফাইলগুলোর নাম শুরু হয় ড্যাশ দিয়ে।
আমার কম্পিউটার কি বলতেছে বলেন? ডট স্ল্যাশ ড্যাশ। জি স্যার, জি স্যার, এটা দেখতেছিলাম কিন্তু এটা তো বুঝতেছিলাম না। কি? কন্ট্রোল শিফট সি, এক্সিট দিয়ে বের হয়ে আসে। এটা স্যার বিনের ক্ষেত্রে দেখছিলাম, কিন্তু এর জন্য আমি কিছু ইয়া করি নাই। স্যার ডট স্ল্যাশ হচ্ছে স্যার কমান্ড, আর ড্যাশ হচ্ছে আমার ফাইল নেম। হুম, স্যার তাহলে এরকম ড্যাশের জায়গায় আর অন্য কি থাকলে আমরা এই ডট স্ল্যাশটা ইউজ করতে পারবো? ডট স্ল্যাশ ইউজ করা হয় এক্সিকিউট করার জন্য। কোন একটা ফাইলকে যদি আপনি এক্সিকিউট করেন লাইক প্রোগ্রামের মতো করে, তখন হচ্ছে আপনি ডট স্ল্যাশ ব্যবহার করবেন। বুঝতে পারলাম কিনা? জি স্যার, বুঝতে পারছি। এই যে যেমন এই যে একটা ফাইল, এই যে মাই এক্সপ্লয়েট ড্যাশ এসএইচ, এটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। স্যার ওই যে আপনি যখন ইয়া করছিলেন কোনো প্রোগ্রাম রান করলে তখন এভাবে করতে হ্যাকিং হবে। না সিস্টেম হ্যাকিং না ম্যালওয়্যার থ্রেটস ক্লাসের মধ্যে হুম ডট ইএলএফ টা ডট স্ল্যাশ দিয়া তারপর ওই ডট ইএলএফ টা ইয়ে করছিলেন। হুম, এই যে তো এরকম ফাইলগুলোকে যখন আমি এক্সিকিউট করব, তখন হচ্ছে কি আমার ডট স্ল্যাশ এই যে মাই এক্সপ্লয়েট ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি মনে হয় ক্যাট দিয়ে কি জানি লিখলাম, ব্যান্ডিট লেভেলস, দুইটা পাসওয়ার্ড পাইছি তাই তো। আচ্ছা চলেন, এটাকে এখন আমরা ব্যবহার করি নেক্সট লেভেলে যাওয়ার জন্য। স্যার ব্যান্ডিট লেভেল গুলো পাশে এটার করে দেওয়া ভিতরে লাগতো না, সেভ লেভেল কিভাবে করলেন স্যার? বুঝি নাই। স্যার ব্যান্ডিট মানে এই যে লেভেলের যে টিএক্সটি ফাইলটা বানাইছেন স্যার, এটার ভিতরে সেভ কিভাবে করলেন সেকেন্ড পাসওয়ার্ডটা? সেভ কিভাবে করলাম, এটা এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, দেখে নিয়েন। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা এই যে তাও আমি দেখা দিচ্ছি, এই যে এক্সিট দিলাম, যে কমান্ড দিয়েছিলাম সেটা হইতেছে এই যে একো কমান্ড দিয়ে সেভ করতেছিলাম আমি, এই যে একো দিয়ে সেভ করতেছিলাম ওই ফাইলের ভিতরে। ভাইয়া মনে হয় যে লিনাক্সের ক্লাসগুলো মিস করছে। মেবি লিনাক্সের ক্লাসগুলোতে আমি দেখাইছি এগুলো। ভুলে গেছি। হুম, আপনি মেহেদী স্যারের ক্লাস করছিলেন না? জি স্যার। হ্যাঁ, মেহেদী স্যার ডেফিনেটলি দেখাইছে। আচ্ছা দেন আগাই। আপনার তো 8:30 প্রায় বেজে গেল। তাই তো দেখতে পাচ্ছি। তাহলে আমার ক্ষেত্রে ওই সাদা শার্ট আর হচ্ছে শেভ করা লাগবে, এই তো? সাদা শার্ট না, সাদা আপনি যে কোনো একটা ফর্মাল শার্ট হলেই হবে। হ্যাঁ, সাদা শার্ট বাদে বলছে স্যার। বাদে বাদে আপনাকে বলছি ফর্মাল শার্ট ও লাগবে। আচ্ছা হুম, আচ্ছা। আর চুলে কি সমস্যা, নাকি চুলও ইয়ে করা লাগবে? না ঠিক আছে, সমস্যা নাই। ফর্মাল শার্ট আর শেভ, আচ্ছা ঠিক আছে। স্পেস ইন দিস ফাইল, এটা কিভাবে করবো? কয়টা ফাইল এখানে? ls ড্যাশ l, এখানে একটা ফাইলই আছে। স্পেসেস ইন দিস ফাইল নেম, এটাই কি ওই ফোল্ডারটার নাম, ফাইলটার নাম নাকি?
চারটা ফাইল থাকতে পারে। হ্যাঁ, তাও হতে পারে। 1 মিনিট, না 4টা ফাইল থাকলে পরে তো উপর নিচে স্ট্যাক হবে দেখাবে। ইউপনিস স্ট্যাক হয়ে দেখাবে। যদি 4টা হ্যাঁ, ফাইল স্ট্যাক থাকে হয়ে তাহলে দেখাবে, পরে হ্যাঁ। লিস্ট অনুযায়ী দেখাবে না, উপর নিচে লিস্ট, ভার্টিক্যাল লিস্ট অনুযায়ী দেখাবে। তো এখানে স্পেসেস ইন দিস ফাইল নেমে পুরা সম্ভবত জিনিসটাই একটা ফাইলের নাম। এক্স্যাক্টলি, পুরোটাই হচ্ছে একটা ফাইল, কিন্তু পুরো একটা ফাইলকে আমি কিভাবে দেখবো বলেন? ক্যাট দিয়ে আমরা স্পেস দিয়ে ট্যাব দিয়ে চলে আসছে। স্যার আমরা স্পেস ইউজ করার জন্য স্ল্যাশ ইউজ করছি। হ্যাঁ, লিনাক্সে স্পেস যদি কোনো ফাইল বা ফোল্ডারের নাম যদি মাঝখানে স্পেস থাকে, ডিরেক্টলি এটাকে ওপেন করা যাওয়ার জন্য ওপেন করা যায় না। এটাকে করার জন্য দুইটা ওয়েতে করতে হয়। একটা হচ্ছে প্রত্যেকটা গ্যাপের মাঝখানে স্ল্যাশ দিতে হয়, অবশ্যই কিন্তু প্রথম ওয়ার্ডের গ্যাপের মাঝখানে, অথবা এন্টায়ার নামটা আপনি এভাবে লিখতে পারেন কিন্তু কোটেশনের ভিতরে। ইন দিস ফাইল নেম, পুরোটাই হচ্ছে এটা কোটেশনের মধ্যে নিতে হবে। জি স্যার, এটা আমি একবার ওই মেক ডিরেক্টরির মধ্যে mkdir লেখা আমি আমার নাম লিখছি, মানে লেখার পরে আব্দুল্লাহ একটা ফোল্ডার আসছে, আল একটা ফোল্ডার আসছে, মাসুদ একটা ফোল্ডার আসছে। পরে আমি গুগলে সার্চ করে দেখছি, দেখার পরে এভাবে করছে আর কি। আমার কথা কি স্যার আমি আরেকটা প্রশ্ন করব, ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই আপনি যে হচ্ছে গাইডলাইনটা দেখালেন, আপনি তো হচ্ছে বললেন যে সার্ভার এন্ডে যারা ইয়ে করতে চাবে, মানে সিস্টেম সেক্টরে যারা করতে চাবে তাদের একরকম আগানো, আর যারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে করবে তাদের আরেক রকম আগানো। তাহলে আমি একদিনকে আপনাকে বলছিলাম যে আমার টার্গেটটা হচ্ছে আপনার রিমোট জবের ক্ষেত্রে, তাহলে আমি অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশনের দিকেই আগাবো, তাই না? আচ্ছা, আমরা কি স্যারের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছি নাকি? বুঝতেছি না। না, আমি ডিসকানেক্টেড না, আমি মিউট হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তো নেক্সট ক্লাসের টাইম আসলে হয়ে যাচ্ছে আর কি। আমি যেটা খুঁজে বের করলাম সেটা আমি আমার সেভ করে রাখতেছি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করেন। মানে স্যার আমার এই যে প্রোফাইলে যে ছবিটা আছে, আমি এরকম ছবি ইউজ করতে পারি? মানে আমার তো দাড়ি একটু ছোট না বড় না। আপনাদের দাড়ির প্রতি অনেক ভালোবাসা। হ্যাঁ জি স্যার, একটু ভালো লাগে। দাড়ির প্রতি ভালোবাসা থাকলে পরে খন্দকার রহমতুল্লাহ মতো দাঁড়িয়ে রেখে আসেন। স্যার এরকম অবস্থায় কি হবে না? আমি কি বলছি সেটা বলছি, জি আমি আর স্যার, কোনো কিছু বুঝতে বলবো না। পারছি। আচ্ছা স্যার। স্যার আমাদের এই জুম আইটি তো স্যার আমাদের ক্লাসের পরে ইউজ হবে না, তাই না স্যার? আপনাদের জুম আইডি ক্লাসের পরে মানে আপনাদের কোর্স শেষ হয়ে গেলে এর পরে তো আবার রিমুভ হয়ে যাবে আর কি। মানে স্যার এই যে মানে আমরা যে ক্লাস করতেছি এখন, এরপরে কেউ হুম, ইউজ করবে? হ্যাঁ না হলে ইউজ যদি করবে। স্যার একটু যদি আমাদের দিতেন। না না না, এটা ইউজ করবে। হ্যাঁ, মানে ওকে স্যার। করবে বলতে করতে পারে আর কি, আমি জানি না এটা। আপনাদের না থাকাটা ভালো। ওকে স্যার। মানে স্যার কিছু কথা ছিল তো, সবাই মিলে ভাবলাম যে এই জুম আইটি ইউজ করে আপনারা এই কথা যে বলি। ফেসবুক গ্রুপটাতে পোস্ট দিয়ে দেন কোন একটা, বা ইয়া করে আইডি ক্রিয়েট করে। জি স্যার। সৌরভ ভাই একটা করেন আমাদের জন্য। ওর থেকে ও- আমার মনে হয় যে গুগল মিটে করলে ভালো হয়। গুগল হ্যাঁ মিটে ভাই, এই যে আনলিমিটেড টাইম, দেখা যায় আর আনলিমিটেড হচ্ছে টাইম। স্ক্রিন রেকর্ডার দিয়ে যা যা মধ্যে রেকর্ড করে গুগল ড্রাইভে দিয়ে দেবো, হয়ে গেল। আর আরেকটা জিনিস আমি তখন বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। সেটা হচ্ছে আমাদের একটা কমন প্ল্যাটফর্মের নোট টেকিং অ্যাপ ব্যবহার করলে পরে মনে হয় ভালো হয়। যেরকম আমি হচ্ছে নোশন ব্যবহার করি। তো নোশন হচ্ছে আপনার মনে করেন যে ফাইলগুলা আমি অনেকগুলো নোট করছি আর কি, কিন্তু সেগুলো সেভ করে কাউকে শেয়ার করতে চাইলে মানে দেখা যাচ্ছে আমাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করে তারপর তাকে পাঠাতে হয়, সে আবার সৌরভ, সেটাকে মনে সৌরভ, করেন যে। জি আপনি স্যার। ইয়া করেন, কি বলো ওর নাম, আপনি হচ্ছে মাইক্রোসফট এই ওয়ান নোট। সবাইকে নিয়ে অন্য জায়গায় যান। আমি ও ক্লাসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ ঠিক করে আছে। দিই, ঠিক আছে? জি আচ্ছা, স্যার, তো জি স্যার, ঠিক আছে, অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। তো আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো থাকবেন।